কিছুদিন আগে আমার কাছে একটা ফোন এলো। আমার এক বন্ধু ফোন করে জানতে চাইছিলেন তার আগের দিন রাত্রে তার দাদাকে নিয়ে হসপিটালে যেতে হয়। হঠাৎ মাঝরাতে প্রচণ্ড চেস্ট পেন, একটা শ্বাস নিতে কষ্ট, ভীষণ অস্বস্তিকর দম বন্ধ একটা অবস্থা, এবং স্বাভাবিকভাবেই সিরিয়াস একটা কন্ডিশন বাড়ির মধ্যে। দাদার বয়স বেশি না, বছর 45 হবে। এই অবস্থায় আগে কখনো এই ধরনের সিচুয়েশন হয়ওনি। স্বাভাবিকভাবেই সবাই সন্দিহান যে কী করবেন। কাছেই সরকারি হাসপাতালে রাত বিরেতেই তাদের ছুটতে হয় এবং সেখানে চেক আপ করা হয়। সারা রাত ওখানেই ছিলেন। পরের দিন সকালে ওনাকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং বলা হয় যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে যোগাযোগ করতে। তো স্বাভাবিকভাবেই তারা আমাদের সাথে যোগাযোগ করেন যে কোথায় যাব, কী করব। প্যানিক ডিসঅর্ডার, তারা সরকারি হাসপাতাল থেকে এই নামটাই শুনে এসেছিলেন। প্যানিক কথাটার সাথে তো আমরা সবাই কম বেশি পরিচিত, এবং এই প্যানিকটা আমাদের দৈনন্দিন জীবনে অনেকবারই ঘুরে ফিরে বিভিন্ন কারণে আসে। এবার প্যানিক কোনটা, প্যানিক ডিসঅর্ডার কোনটা, প্যানিক করলে তার ম্যানেজমেন্টটাই কীরকম হবে, আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। প্যানিক কথাটা তো মাঝে মাঝেই শুনি আমরা, যে প্যানিক করছিস কেন, প্যানিক করিস না, তুই বেশি প্যানিক করছিস, তোর প্যানিক করার একটা স্বভাব আছে। তো আমরা মনোবিদরা কি বলতে চাইবো এই প্যানিক জিনিসটাকে নিয়ে? আমরা একটু বুঝি যে এটার সাথে একটা অ্যাংজাইটির রিলেশন আছে, সাধারণ মানুষ এইটুকু বোঝেন। কিন্তু এক্স্যাক্টলি কখন অ্যাংজাইটি, আবার সেটা কখন প্যানিকে গিয়ে দাঁড়াচ্ছে, কি বলতে চাইবো আমরা? প্যানিক কথাটা তো সাধারণ মানুষ অনেক অর্থেই ব্যবহার করে, যেটা অনেক সময় দেখবে মানুষজন এসে পড়ে তো আমাদের বলে ওনা খুব প্যানিক করছে, পরীক্ষা নিয়ে খুব প্যানিক করছে, চাকরির ইন্টারভিউ নিয়ে খুব প্যানিক করছে। প্যানিক বলতে এক্ষেত্রে সিভিয়ার অ্যাংজাইটির কথা মানুষ সাধারণত বলে থাকে। এবং এরকম প্যানিক হওয়ার ফলে যেটা হয় যে পরীক্ষার আগে খুব প্যানিক করলো, গিয়ে পরে দেখা গেল যে কিছু মনেই পড়ছে না, অর্ধেক প্রশ্নের উত্তর হয়তো ভুলে গেছে, বা ভাইবা দিতে গিয়ে কিছু বলে উঠতেই পারছে না, ইন্টারভিউ দিতে গিয়ে কিছু বলে উঠতে পারছে না। এটা এক প্যানিক সিচুয়েশনের কথা তো আমরা বলেই থাকি। সেটা সিভিয়ার অ্যাংজাইটির পার্ট হিসেবেই বলবো। অনেক সময় ফোবিয়া বা অহেতুক অকারণ প্রচণ্ড ভয়ের কারণে এই জায়গাগুলো হয়ে থাকে। আরেকটা প্যানিকের যেটা তুমি এক্সাম্পলটাও দিচ্ছিলে, সেক্ষেত্রে তো আমরা প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাকের কথা বলে থাকি, যেখানে মানুষের হঠাৎ করে হয়তো বডিতে কোনো একটা ডিসকমফোর্ট ফিল হলো, এবং ডিসকমফোর্ট ফিল করার ফলে তার হঠাৎ করে প্রচণ্ড জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করলো, যেন তার মনে হচ্ছে অক্সিজেন কমে গেছে, বেশি বেশি করে বাতাস নিতে হবে। সেই বাতাসটা টানার চেষ্টা করে, তবু যেন মনে হচ্ছে যে বাতাস পাচ্ছে না। তখন তার মনে হয় এই বুঝি আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই বুঝি আমি ফেন্ট করে যাব, এই বুঝি আমি মারা যাব। প্রচণ্ড, হয়তো মিনিট খানেকের একটা অভিজ্ঞতা, কিন্তু প্রচণ্ড একটা পেইনফুল অভিজ্ঞতা তখন তাদের হয়। এবং কি করলে আমি ইমিডিয়েটলি হাসপাতালে যেতে পারি, এক্ষুনি হয়তো আমাকে কার্ডিওলজিস্টের কাছে ছুটতে হবে, এক্ষুনি হয়তো হসপিটালাইজড হতে হবে, আইসিইউতে যেতে হবে, না হলে বুঝি আমি আর বাঁচবো না, এরকম একটা পরিস্থিতির জায়গা তৈরি হয়। তো সেটাকে আমরা প্যানিক অ্যাটাক বলছি, বা বারবার যখন হতে থাকছে তখন প্যানিক ডিসঅর্ডার, মানে এটা একটা রোগের পর্যায়ে চলে গেছে বলি। তো এই প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার অনেকের ক্ষেত্রেই আমরা দেখবে যে যেটা হয় যে কিছু মানুষ থাকে না, যে এমন কোনো সিচুয়েশনে গেল যে সিচুয়েশন থেকে বেরোতে পারছে না, কোনো ভিড় বাজারে গেল যেখান থেকে বেরোনো সম্ভব হচ্ছে না, হয়তো মেট্রো ট্রেনে বা ভিড় বাসে যাচ্ছে যেখান থেকে হয়তো চট করে সে বেরোতে পারবে না। এরকম জায়গায় গেলে অনেকের এই আতঙ্কটা খুব বেশি বেড়ে যায়, তারা তখন সেখানেই ব্রেথলেস ফিল করতে শুরু করে। তো এটাকে আমরা বলি অ্যাগোরাফোবিয়া, মানে যে জায়গা থেকে, মানে কোনো একটা জায়গা থেকে আমি বেরোতে পারবো না চট করে, এটা একটা মারাত্মক আতঙ্ক বা ভয়ের জায়গা তৈরি করে। তো সেক্ষেত্রে প্যানিক ডিসঅর্ডার উইথ অ্যাগোরাফোবিয়ার কথা আমরা বলে থাকি। এবারে যেটা দেখেছো হয়তো যে কদিন আগে যে ফোন কলগুলো পাচ্ছিলাম বা এখনো পাচ্ছি, এই কোভিড-19 সিচুয়েশনে বেশ কিছু মানুষজন কিন্তু এই দুটো ধরনের প্যানিকের কথাই খুব বলছে। মানে এই যে গত পরশু যে ভদ্রমহিলা ফোন করেছিলেন, তার তো এই কোভিড-19 ইস্যুটা আসার পর থেকেই হঠাৎ করে খুব ব্রেথলেসনেস, সেখান থেকে উনি ভাবছেন যে মাথা ঘুরে যে কোনো সময় পড়ে যাবেন, খিদে কমে গেছে, ঘুম চলে গেছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
আবার আরেক দিকের প্যানিক, যেটা সিভিয়ার অ্যাংজাইটির কথা বলছি, বাজারে সমস্ত কিছু চলে যাবে, কিচ্ছু পাওয়া যাবে না, সবাই হয়তো কোভিড-19 অ্যাফেক্টেড হয়ে পড়বে, বাচ্চাগুলো প্রচণ্ড হয়ে যাবে, সমস্ত বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ তারা হয়তো এটাতে আক্রান্ত হয়ে পড়বে। এটাও একটা সিভিয়ার ফর্ম অফ অ্যাংজাইটি বা কনসার্ন, তো সেটা সবসময় আমরা দেখতে পাচ্ছি। বা আরেকটা প্যানিকের কথা আমরা দেখতে পাচ্ছি, যেমন এই যে নিউজ পেপারে আমরা অনেক সময় পড়ছি যে স্বাস্থ্যকর্মীদের উপর, ডাক্তারদের উপরে, এমনকি একটা নিউজ পড়লাম যেখানে একজন ডাক্তার, তার কোভিড-19 হয়েছিল এবং তিনি সুস্থ হয়ে ফিরে এসছেন, তার ডাবল টেস্টে নেগেটিভ এসছে, তারপরেও তার প্রতিবেশীরা গিয়ে তার বাড়িতে তাকে তালাবন্ধ করে রেখে দিয়েছে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে, আর বাড়ি থেকে বেরোতে হলে সেই যেন এলাকা ছেড়ে চলে যায়। এটা হতে একটা মারাত্মক একটা প্যানিক কেস সিচুয়েশন মানুষের মধ্যে তৈরি হয়ে আছে, যেখান থেকে যারা তাদের বাঁচাচ্ছে তাদের প্রতি তারা অনেক সময় হিংস্র হয়েও পড়ছে। কিছু মানুষ কি একটু বেশি প্যানিক প্রন হন? কি সাইকোলজিক্যাল মেকানিজম কাজ করে যখন এই প্যানিকটা ফিল করে? তার থট প্রসেসটা কি থাকে? মেকানিজমটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ এটা জানলে পরে আমরা আমাদের এই সমস্যাগুলোকে, যদি প্যানিকের কোনো সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু সেটাকে আমরা ম্যানেজ করে উঠতে পারবো। এখানে এই যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম আগের এপিসোডটাতে, যেখানে আমরা রিয়েল অ্যাংজাইটি, আনরিয়েল অ্যাংজাইটি নিয়ে কথা বলছিলাম, এই প্যানিককে কিন্তু আমরা একটা আনরিয়েল অ্যাংজাইটির জায়গা থেকে দেখছি বা বোঝার চেষ্টা করছি। যেমন ধরো, এখন এই কোভিড-19 এর সিচুয়েশনে মানুষ যদি মনে করছে বাজার থেকে সমস্ত ভেজিটেবলস হয়তো চলে যাবে, কোনো মাস্কই পাওয়া যাবে না, কোনো স্যানিটাইজার পাওয়া যাবে না, সেখান থেকে মানুষ প্রচুর বোর্ড করা শুরু করে দিচ্ছে। এই যে প্রচন্ড একটা অ্যাংজাইটি সবকিছুকে নিয়ে, বা সমস্ত বয়স্ক মানুষজনরা, যেটা আগেও বলছিলাম, তারা বুঝি এতে অ্যাফেক্টেড হয়ে পড়বে, এরকম বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে এটা তো রিয়েল নয়, একটা আনরিয়েল সিচুয়েশন, একটা আনরিয়েল দুশ্চিন্তা তাদের মাথার মধ্যে তৈরি হয়ে আছে, এবং সেখান থেকে তারা একটা প্রচন্ড বাড়াবাড়ির জায়গাতে চলে যাচ্ছে। বা অন্য কনটেক্সটে যদি ভাবো, এই যে খুব প্রশ্নগুলো আমরা পাই পরীক্ষার আগে, এত বেশি অ্যাংজাইটি হলো যে ভুলে গেল, পরীক্ষাটা দিতেই পারলো না, এরকম বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রেও এই যে আমি সব ভুলে যাব, বাস্তবে সেটা হয় নাকি? কিন্তু হ্যাঁ, যখন তারা প্রচন্ড রকমের প্যানিক করতে শুরু করে, তখন কিছুক্ষণের জন্য তার মস্তিষ্ক কাজ করতে পারে না। তার মানে সে ভুলে যায় তা নয়, যেহেতু মস্তিষ্ক ঠিকঠাক ভাবে কাজ করে উঠতে পারছে না, তার মেমোরিকে সে রিট্রাইভ করতে পারছে না, তার ফলে সেই মুহূর্তে সেটা মনে করতে পারছে না। সেই হাইটেড ইমোশনাল স্টেটটা যখনই কমে আসবে, দেখা যাবে সে কিন্তু আবার সুন্দর সেগুলোকে মনে করে করতে পারছে। ওর জন্য অনেক সময় আমরা দেখি পরীক্ষা হলে গিয়ে হয়তো লিখতে পারলো না, বাড়ি এসে যখন লিখছে তারা কিন্তু সেগুলোকে অনেক সময় লিখে উঠতে পারছে। তার মানে এক্ষেত্রেও দেখো, যদি বাস্তব অ্যাংজাইটি হতো তাহলে তো সে দু সিচুয়েশনেই লিখতে পারতো না, কিন্তু একটা হাইটেড ইমোশনাল সিচুয়েশনে গিয়ে সে লিখতে পারছে না, কিন্তু যেখানে ইমোশনাল সেই থ্রেডটা তার কাছে নেই সেখানে কিন্তু লিখে উঠতে পারছে। তার মানে এটা আনরিয়েল অ্যাংজাইটি, প্রকৃত অ্যাংজাইটি তো বলবো না। তো এই আনরিয়েল অ্যাংজাইটি যখন খুব সিভিয়ার ফর্মে যায়, সিভিয়ার ফর্মে কেন যাচ্ছে? এখানে আমরা কি করছি? ম্যাগনিফাই করছি। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেমন আমরা কোনো একটা ছোট জিনিসকে বড় করে দেখি, ফলে এক্ষেত্রেও আমরা দেখছি যে আমাদের হয়তো কোনো একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর ঠিকঠাক ভাবে মাথায় আসছে না। এই যে একটা পার্টিকুলার প্রশ্নের উত্তর মাথায় আসছে না, বাকি হয়তো 90টা প্রশ্নের উত্তর আমার মাথায় আসছে, কিন্তু এই যে একটা আসছে না, তখন সেটাকে ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে ফেলে আমরা কি করছি? সেটাকে সিলেক্ট করে একটা বায়াসেস তৈরি করছি প্রচন্ড ম্যাগনিফাইং ওয়েতে, এবং সেটাকে আমরা ক্যাটাস্ট্রফাইজ করছি। ক্যাটাস্ট্রফাইজ মানে সবচেয়ে খারাপটাই হবে, যা হবে এর চেয়ে বেশি কিছু খারাপ হতে পারে না, মানে আমি পুরোটাও ভুলে যাবো, আমি 10% ভুলে যাবো, 20% ভুলে যাবো, 30% ভুলে যাবো। এটা হলে পরে অনেক বেশি রিয়েল হতো। বা বাজার একদম খালি হয়ে যাবে, সমস্ত বৃদ্ধ মানুষরাই মারা যাবে। ওভার জেনারেলাইজেশন, একটা ওভার জেনারেলাইজেশন তো হচ্ছেই, হ্যাঁ, একজন, দুজন, পাঁচজনের অভিজ্ঞতাকে আমরা ধরে নিচ্ছি সবার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যেটা মাথায় রাখা দরকার, এই ক্যাটাস্ট্রফাইজেশন। আবার আমরা যখন প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের কথা বলছিলাম, যেখানে সিভিয়ার চেস্ট পেন হতে শুরু করলো, ব্রেথলেসনেস ফিল করতে শুরু করলো, সেক্ষেত্রেও তো মেকানিজমটা একই রকম। এবং সেই মেকানিজমের মধ্যে যখন আমরা দেখি কি হয়,
দেখবে যে আমাদের হয়তো বুকে ব্যথা কি হয় না অনেক সময়, খাবার ঠিকঠাক হজম হলো না, বুকে ব্যথা হতে পারে, অন্য শারীরিক কোনো অসুবিধার জন্য হঠাৎ করে বুক ধড়ফড় করতে শুরু করে দিল, আমরা ব্যাপারগুলোকে ইগনোর করে ফেলি। কিন্তু কিছু কিছু মানুষের যাদের এই প্রবণতাটা আছে বা কোনো মুহূর্তে হয়তো এটাকে ইগনোর করতে পারলো না, কোনো কারণে যদি স্ট্রেস লেভেলটা বেশি থাকে, অন্য বিভিন্ন কারণে স্ট্রেস লেভেলটা বেশি আছে, সেক্ষেত্রেও এটা হতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলেছো যে এই কোভিড-19 সিচুয়েশনে যে কারণে প্যানিক অ্যাটাকে নিয়ে অনেক মানুষই আমাদেরকে যোগাযোগ করছেন, এবং এই হাইট অ্যান্ড স্ট্রেসটা একটা ফ্যাক্টর, মানে আমার ওভারঅল অ্যাংজাইটির লেভেলটাকে এতটা বেশি বাড়িয়ে দিয়েছে এই হাইট অ্যান্ড স্ট্রেস। তার ফলে আগে যেগুলোকে আমি ম্যানেজ করে উঠতে পারতাম এখন ম্যানেজ করতে পারছি না। আগের তুলনায় হয়তো একটু বেশি বুক ধড়ফড় করছে, তাই সেটা আমার নজরে বেশি পড়ছে, এবং নজরে পড়ার পরে বুক ধড়ফড় করা মানে আমি ভেবে নিচ্ছি তাহলে আমার হার্ট অ্যাটাক হচ্ছে না তো, গলায় জ্বালা করছে আমি ধরে নিচ্ছি আমার গলায় ক্যান্সার হয়ে যায়নি তো, মাথা ব্যথা করছে আমার ব্রেন টিউমার হয়ে যায়নি তো। এখানেও কিন্তু দেখো ক্যাটাস্ট্রফাইজেশনটা খুব প্রমিনেন্ট, মানে যা হবে সবচেয়ে খারাপটাই হবে। পরীক্ষার ক্ষেত্রেও যেরকম সবচেয়ে খারাপটাই হবে, এক্ষেত্রে হেলথের ক্ষেত্রেও আমার সবচেয়ে খারাপটাই হবে, আমি অজ্ঞানী হয়ে যাব, আমি মারাই যাব, এর বিকল্প কিছু হবে না। এটা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে হয়, বা এই যে ভিড় জায়গা থেকে বেরোতে পারবো না, বাসে আছি বেরোতেই পারবো না, ট্রেনে আছি বেরোতেই পারবো না, কোনো সিচুয়েশন থেকে আমরা বেরোতে পারবো না। এবং এই মেকানিজমটা যদি আমরা বুঝতে পারি, এই যে ক্যাটাস্ট্রফাইজেশনটাকে আমরা ধরতে পারি, এবং ক্যাটাস্ট্রফাইজেশনটাকে ধরতে শিখলেই সেটাকে যদি আমি টেনে নামাতে পারি, তাহলে আমি ধীরে ধীরে আমার রিকভারির জায়গাটা তৈরি করতে পারবো। এই সূত্রতেই মনে পড়ছে যে আমাদের কাছে অনেক মানুষই যারা আসেন এই সমস্যাটা নিয়ে, আমরা দেখে থাকি যে তাদের কাছেও কিন্তু অল্টারনেটিভ সিচুয়েশনের ইনফরমেশনটাও আছে, মানে তারা জানেন যে ব্যাপারটা এতটা সিভিয়ার নয়, বা অল্টারনেটিভ বিকল্প যেগুলো রয়েছে, হয়তো এটা আমার সত্যি ক্যান্সারের মতো নয়, এটা একটা বেনাইন টিউমার, এরকম সিচুয়েশনটা অতটাই গ্রেভ নয়, একটা নিরীহ সিচুয়েশন, এই ইনফরমেশনগুলোও থাকে। কিন্তু তাহলেও না মনের মধ্যে একটা যেন সন্দেহ চলতে থাকে যে না, মনে হয় ডাক্তার ঠিক ডায়াগনোজ করতে পারছে না, মনে হয় ওরা ঠিক বুঝতে পারছে না, আরেকটু কিছু আছে, আমাকে আরেকটা ওপিনিয়ন নিতে হবে, আরেকটা, মানে সেকেন্ড ওপিনিয়ন আমরা সব ক্ষেত্রেই নিই, কিন্তু এখানে যেন এই সন্দেহটার অবসানের জন্য ওপিনিয়নের পর ওপিনিয়ন, বা এই নিয়েই সমানে কথা বলে যাওয়া, এই জিনিসগুলোও হয়, তাই না? হ্যাঁ, একদমই ঠিক বলেছে। এবং দেখবে তার জন্য সেই রিলেটেড জার্নাল, হেলথ রিলেটেড সমস্ত খবর নেওয়া, বিশেষ করে পরিবারের কেউ যদি মনে হচ্ছে হেলথ নিয়ে বেশি জানে, তাকে বারবার ফোন করার, চেনা ডাক্তার থাকলে তো কথাই নেই। ঠিকই। এখানে আরেকটা প্রশ্ন রেলিভেন্ট, যেটা যে সত্যি তো এখান মানে চেস্ট পেন থেকে আমরা যেরকম হোর্ডিংগুলো দেখি না, যে আপনার এটার হার্ট অ্যাটাকের সিমটম মিস করে যাচ্ছেন না তো, এই হচ্ছে না তো, এবার সেগুলো তো মানুষের আতঙ্কিত হওয়াটা খুব স্বাভাবিক। তাদের তো মনে হতেই পারে যে হচ্ছে একটা কিছু, কিন্তু আমিই মনে হয় বুঝতে পারছি না, বা মিস করে যাচ্ছি, আমার স্ট্রোকে আমি আটকাতে পারি, আমি এখানে গেলেই করতে পারি। তো কি বলবে, আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স বলে যে আইসিইউতে যারা ভর্তি হন তাদের অনেক পার্সেন্টেজই হয়তো প্যানিক ডিসঅর্ডারেই ভুগছিলেন, আসলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি কিছু হয়নি। কিন্তু কতটা চান্স থেকে যায় বা কতটা সম্ভাবনা থেকে যায়? দেখো, আমরা তো বারবার যে কথাটা বলি যে যখনই চেস্ট পেন হচ্ছে বা বুক ধড়ফড় বেশি করছে, মাথা ব্যথা করছে, এবং সেটা যদি কয়েকবার হতে থাকে, তুমি যে বিজ্ঞাপনের কথাগুলো বললে না, সেখানে যেমন বিভিন্ন সিমটম ধরে ধরে লেখা থাকে, সেরকম সিমটমে যদি কিছু হয়, আমরা প্রথমেই যেটা বারবার বলি যে আগে কিন্তু ডাক্তারকে দেখান, আপনার শরীরের একটা চেক আপ হওয়াটা দরকার। সেখানে যদি দেখা যাচ্ছে যে না কোনো সমস্যা নেই, তখন আমরা ভাবি যে এটা আমাদের এই শরীর থেকে সেটা ধীরে ধীরে মনের জায়গাতে হয়তো একটা কারণ তার মধ্যে লুকিয়ে আছে। তাই আমরা কিন্তু এক্সক্লুড করেই এগোবো, এক্সক্লুশনের আগে কিন্তু এটা নিয়ে আমরা ভাবি না। তার জন্য এটা আমাদের একটা টিম হিসেবে সবসময় কাজ করে, যেখানে ফিজিক্যাল এক্সামিনেশন একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, প্রয়োজনে কার্ডিওলজিক্যাল এক্সামিনেশন একটা খুব জরুরি জায়গা। তারা যদি বলে দেন যে না কোনো সমস্যা নেই, তখনই কিন্তু আমরা প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাকের কথা ভেবে থাকি এই সিচুয়েশনে। আবার যে স্ট্যাটিস্টিক্সের কথা তুমি বলছিলে, হ্যাঁ সত্যি যে আইসিইউতে যতজন ভর্তি হচ্ছে তারা হয়তো অনেকেই প্যানিক ডিসঅর্ডার নিয়ে ভর্তি হচ্ছে,
এবং সেই সংখ্যাটা বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে, অনেক সময় 20%, অনেক সময় 40% চেস্ট পেনের মানুষের অ্যাকচুয়ালি দেখা যায় যে প্যানিক ডিসঅর্ডার হয়, ফলে সেটা ভেরিয়েবল। তার জন্য আগে যেটা বললাম যে ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়া দরকার। ডাক্তার যখন বলবেন যে না শারীরিক নয়, তখন অবশ্যই মনোচিকিৎসার সঙ্গে যারা যুক্ত তাদের সাহায্য নেওয়াটা খুব প্রয়োজন। প্যানিকের কথাই যখন হচ্ছে, এখন এই কোভিড-19 সিচুয়েশনে খুব রেলিভেন্ট একটা জিনিস হচ্ছে যে প্যানিক বাইং। আর সেই প্যানিক বাইং জিনিসটাও তো মানুষের একটা অ্যাংজাইটি, একটা ইনসিকিউরিটি, একটা স্কেরসিটি অফ রিসোর্স সেখান থেকে করছে। এবং আমরা সাইকোলজিক্যাল মেকানিজমগুলো আলোচনা করছিলাম, সেখানে একটা ক্যাটাস্ট্রোফাইজেশনের রোল আসছে। তো এই সিচুয়েশনগুলোতে মানুষের থট প্রসেসের মধ্যে কি পরিবর্তন আনাটা যেতে পারে, যাতে মানুষ নিজেই সেলফ হেল্প কি করে করবে? আমরা যে দৈনন্দিন জীবনের প্যানিকের কথা বলছিলাম, যে প্যানিক বাইং এর কথা উঠে আসছিল, পরীক্ষাকে নিয়ে প্যানিকের কথা উঠে আসছিল, এই সমস্ত সিচুয়েশনেই যেটাকে আমরা ফোবিক অ্যাংজাইটি বলে থাকি আমাদের ভাষাতে, সেটাকে ম্যানেজ করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। এই যে প্রসেসিং নিয়ে আমরা কিছুক্ষণ আগে কি প্রসেস কাজ করে, ক্যাটাস্ট্রফাইজেশনের কথা আমরা বলছিলাম, এই ধরনের সিচুয়েশনে প্রশ্ন করা দরকার একই প্রশ্ন, যে আমি যেটা ভাবছি সেটা রিয়েল অ্যাংজাইটি না আনরিয়েল অ্যাংজাইটি। বা আরেকটু অন্যভাবে প্রশ্নটা করতে পারলে খুব ভালো হয়, যে আমি কি সঠিক তথ্যের ওপর বেশ করে এটা ভাবছি, না আমি ক্যাটাস্ট্রফাইজ করছি বা ম্যাগনিফাইং করে ফেলছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে সে কি একইভাবে ভাবতো, না অন্যরকমভাবেও ভাবতে পারতো। আমার কাছে যে তথ্যগুলো আছে সমস্ত তথ্যগুলোকে কি আমি যাচাই করে দেখেছি, না শুধুমাত্র এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে আমি শুধু সেটার উপরই বেস করে জাম্পিং টু কনক্লুশনের কথা বলে থাকি, হঠাৎ করে বিশেষ কোনো তথ্য ছাড়াই একটা কনক্লুশনে পৌঁছে যাওয়া। বা আরেকটা আমরা কথা বলি অনেক সময় অল ভার্সেস নান, মানে কিছুই হবে না বা হলে পুরোপুরিটাই হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা অল ভার্সেস নান বলে থাকি। মানে সাদা কালোর মিশ্রিত যে ধূসর অবস্থা হতে পারে, গ্রে স্টেট একটা থাকতে পারে, যে আমি হয়তো অনেকটাই মনে রাখতে পারছি কিন্তু কিছু কিছু অ্যাংজাইটির জন্য ভুলে যাচ্ছি বা অত সহজে মনে করতে পারছি না। এই যে একটা গ্রে স্টেট, সেটা কি দেখতে পাচ্ছি, না আমি ভেবে নিচ্ছি কিছুই মনে করতে পারবো না, এভরিথিং ইজ ব্ল্যাক। এই প্রশ্নগুলো যদি করতে শিখি তাহলে দেখা যাবে অনেক সময় কিন্তু আমরা রিয়েলিটিতে, বাস্তবের মধ্যে আসতে পারি। আবার অনেক সময় হয় যে হয়তো অ্যাংজাইটিটা এতটা বেড়ে গেছে সেই সময় এত প্রশ্ন করবো ভেবে উঠতেও পারছি না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। সিচুয়েশনটা যখন চলে যাচ্ছে, মন কিছুটা শান্ত হয়েছে, তখন যদি আমি খাতা কলম নিয়ে বসে এই সিকোয়েন্সগুলোকে ভাবতে পারি, এ বি সি ডি এইভাবে যদি ভাবি, এক্ষেত্রে এ মানে বলবো আমরা যে ট্রিগারটা কি ছিল, অ্যান্টিসিডেন্ট ট্রিগারটা কি ছিল, কোথা দিয়ে শুরু হলো। সেটা কোনো ইন্টারনাল ট্রিগার হতে পারে, যেমন হার্টবিট বেশি হচ্ছিল, মাথা ধরে যাচ্ছিল, একটা ইন্টারনাল ট্রিগার হতে পারে। বা এক্সটার্নাল ট্রিগার হতে পারে, আমি স্যারের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমি বাজারে কোনো একটা কথা শুনলাম, এটা হচ্ছে এক্সটার্নাল ট্রিগার হতে পারে, অ্যান্টিসিডেন্ট। সেকেন্ডটা হচ্ছে বি, বি মানে হচ্ছে বিলিফ, যে ট্রিগারটা হলো সেটাকে ঘিরে আমার মধ্যে কি বিলিফ তৈরি হলো, কি ভাবনা তৈরি হলো, কি সেলফ টক, আমি নিজেকে নিজে কি বললাম, হঠাৎ করে কি একটা কনক্লুশন আমার মধ্যে তৈরি হলো। সি হচ্ছে কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে এই বিলিফ এবং ট্রিগারের ফলে আমি কি ধরনের রিয়াক্ট করতে শুরু করলাম, আমার রিয়াকশনসগুলো কীরকম, আমার বিহেভিয়ারগুলো কি হতে শুরু হলো, আমি কি লোকের কাছে একটু বেশি রিঅ্যাসুরেন্স চাইতে শুরু করলাম, আমি কি একটু জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করলাম, আমি কি ওই সিচুয়েশন থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করলাম, এটা কনসিকুয়েন্স। ফোর্থ হচ্ছে ডিসপিউট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিসপিউট মানে ওই প্রশ্নগুলোর কথা একটু আগে বলছিলাম, আমার যে বিলিফ, আমার যে সেলফ টক, যে আমার হার্ট অ্যাটাকই হয়ে যাবে বা আমার পরীক্ষায় আমি সব কিছু আমি ভুলে যাব, এই বিলিফটাকে আমি ডিসপিউট করছি, চ্যালেঞ্জ করছি। কীরকমভাবে, যে আমি সত্যি কি এর পেছনে কোনো এভিডেন্স আছে, আমার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে, অন্যরা কি একই রকমভাবে ভাবে, এরকম প্রশ্ন করে আমরা কিন্তু ডিসপিউটটা করতে পারি। এই ডিসপিউট করতে শিখলে দেখা যাবে তারপর ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন মানে আমার বিলিফটা চেঞ্জ হলো কি হলো না, সেটাকে আমার রিয়াকশনসগুলো চেঞ্জ হলো কি হলো না,
এই ইভ্যালুয়েশনটা, এইটাও যদি অভ্যাস আমরা করতে পারি, দেখা যাবে কয়েকদিন এইটা অভ্যাস করলে যখন সিচুয়েশন আমাদের সামনে এসে হাজির হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা সেই ক্যালকুলেশনসগুলো করতে পারবো। এটা একটা প্রসেস যেটা মনে হয় ভেবে দেখার দরকার আছে। আরেকটা বিষয়, তাহলে সেই সময় কি করবে? হ্যাঁ, সেই সময় তো তারা সেই ABCDE এটা হয়তো করে উঠতে পারছে না। তখন আগের দিন আমরা ব্রিদিং এক্সারসাইজের কথা বলেছিলাম, স্লো ডিপ ব্রিদিং এর কথা বলেছিলাম। পেট ফুলিয়ে ধীরে ধীরে বাতাস নেবে বেলুন ফোলানোর মতো করে, একটু থেমে তারপরে ধীরে ধীরে বাতাসটা বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থায় যদি 5-6 বার 8 বার 10 বার যদি করে, তাহলে দেখা যাবে তার সেই প্রচণ্ড অ্যাংজাইটিটা কিন্তু একটু হলেও কমে আসবে। বা সেই সময় যদি বডি মাসেলসগুলোকে একটু স্ক্যান করে দেখে, তাহলে দেখবে বডি মাসেলসগুলো, বিশেষ করে কাঁধের মাসেল, ঘাড়ের মাসেল, হাতের মাসেল, হ্যাঁ মাথার মাসেল একটু টাইট হয়ে গেছে। তো সেগুলোকে যদি একটু ঢিলে করতে পারে, বা হাত দুটোকে এরকম একটু মুঠো বন্ধ করলো, টাইটনেসটাকে ফিল করলো, বা এরকম করে টাইটনেসটাকে ফিল করে 5-10 সেকেন্ড তারপরে যদি ধীরে ধীরে ঢিলে ছাড়ে, তাহলে দেখা যাবে মাসেলসগুলো যেই লুজ হতে শুরু করলো, এরকম 2-3 বার রিপিট করলে তখনই কিন্তু অ্যাংজাইটিটা আগের তুলনায় যেহেতু কমে আসবে, তখন আমরা একটু র্যাশনালি ভাবতে পারবো, একটু সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, এবং আমার ফাংশনিংটা দেখবো তখন কিন্তু আগের তুলনায় অনেক বেশি ভালো মানে হচ্ছে। ফিজিক্যাল টেনশনটা একটু কমে এলে বলছো যে মেন্টাল স্টেটটা একটু রিল্যাক্সড হতে পারে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কথা তুমি বলেছো, কারণ মাইন্ড আর বডিকে তো আমরা আলাদা করতে পারি না, আমাদের মাইন্ড বডি দুটো কানেক্টেড। ফলে মাইন্ড যখন টেন্স থাকে বডিও টেন্স, আবার বডি যখন টেন্স থাকছে মাইন্ডও টেন্স। তাই বডিকে যদি আমরা রিল্যাক্স করতে শিখি, তাহলে মাইন্ড স্বাভাবিকভাবেই অনেক রিল্যাক্স হতে শিখবে। ফলে এটা হচ্ছে আর একটা পদ্ধতি যেটাকে আমরা কাজে লাগাতে পারি। যেটা বুঝতে পারছি যে এই প্যানিক সিচুয়েশনগুলোতে আমরা যদি ফার্স্টেই ভেবে নিই যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক এবং সেটার মতো করেই বাকি জিনিসগুলো করতে থাকি, তাহলে একটু মুশকিল। যদি আমরা আমাদের চিন্তাটাকে একটা টেন্টেটিভ জায়গায় রাখি যে আমার মাথায় এই চিন্তাটা এসেছে, এটা হতেও পারে নাও হতে পারে, তাহলে আমার এটার পক্ষে তথ্য বিপক্ষে তথ্য দুটোই দেখলাম এবং তার সাথে আমার ফিজিক্যাল টেনশনটাকেও ম্যানেজ করলাম, দ্যাট ক্যান বি হেল্পফুল। আর এই প্রসঙ্গে যদি তুমি একটু সেফটি বিহেভিয়ারের কথাটাও বলো। এটা একটা ভালো বিষয় বলেছো, এটা একদমই বলতে ভুলে গিয়েছিলাম। এই সেফটি বিহেভিয়ারটা কিন্তু প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এই যে অ্যাগোরাফোবিয়ার কথা বলছিলাম, সেই অ্যাগোরাফোবিয়াতে মানুষ কি করছে, ভিড় জায়গায় যেতে চাইছে না, বন্ধ জায়গায় যেতে চাইছে না, এমনকি ঘরে একাও থাকতে চায় না তারা। কারণ সে মনে করে যে তাহলে বুঝি আমি কোনো ক্রাইসিসে পড়ে যাব, কোনো সমস্যায় পড়ে যাব, সেফ জোনে থাকবো না। একা থাকাটাও তো আমার জন্য, যদি হঠাৎ করে যদি আমার হার্ট অ্যাটাক হয়, আমি কিভাবে সার্ভাইভ করব কেউ যদি না থাকে। আমার এক ক্লায়েন্ট, সে তার ড্রাইভারকেও বাড়ি থেকে কখনো যেতে দিত না। যদি হঠাৎ করে এমার্জেন্সিতে কখনো হাসপাতাল নিয়ে যেতে হয়, বাড়ির তো বাবা মা কেউ গাড়ি চালাতে পারে না, আর ওই অবস্থায় সে নিজে চালাতে পারবে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। তো এই সেফ জোনে রাখার জন্য তারা কিন্তু অত্যন্ত বেশি একটা পরিশ্রম করে চলে, কিভাবে এই সিচুয়েশন, মানে তথাকথিত যে ডেঞ্জারটা তার মনে হচ্ছে তৈরি হবে, সেই ডেঞ্জার সিচুয়েশনটা যাতে তাকে ফেস করতে না হয়। এই সেফটি বিহেভিয়ার আমরা যত বেশি নিতে থাকবো, আগের এপিসোডে আমরা যদি খেয়াল করতে পারেন, অ্যাংজাইটি নিয়ে যখন কথা বলছিলাম, সেখানে এফ বলে একটা কথা বলেছিলাম, এফ মানে ফেস করার কথা আমরা বলেছিলাম। এবং সেই ফেসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। কিন্তু এক্ষেত্রে তারা কি করছে, তারা বিপদটা থেকে পালানোর চেষ্টা করছে। হ্যাঁ, রবি ঠাকুরের মতো করে সেটাকে ফেস করার তারা চেষ্টা করছে না। এই সেফটি বিহেভিয়ার কিন্তু অ্যাভয়েডেন্স বিহেভিয়ার। তাহলে যত আমি ফেস করব না, মানে যত বেশি সেফটি বিহেভিয়ারে যাব, তত কিন্তু আমার মধ্যে আতঙ্কটা ধীরে ধীরে পুরো চেপে বসবে। তার জন্য ফেস করাটা কিন্তু খুব জরুরি। ধাপে ধাপে আমরা ফেস করব, একটু একটু করে ফেস করতে শুরু করলাম, কিন্তু ফেস করাটা খুব জরুরি। আরেকটা সেফটি বিহেভিয়ার আমরা দেখতে পাই প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে, প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে, তারা খুব হাইপার ভেন্টিলেট করতে শুরু করে। কারণ তাদের মনে হচ্ছে যে বাতাস বুঝি ঠিকঠাক পাচ্ছে না, বাতাস ঠিকঠাক না পেলেই তার হার্ট অ্যাটাক হবে বা সেন্সলেস হয়ে যাবে কি মারা যাবে।
খাবি খেতে শুরু করবে। তার জন্য এই বাতাস ঠিকঠাক পাওয়ার জন্য তারা কি করে, জোরে জোরে তারা বাতাস নিতে শুরু করে। এই জোরে জোরে বাতাস নিতে গিয়ে কি হয়, অ্যাকচুয়ালি দেখবো যে তার ফলে তারা অক্সিজেন নিচ্ছে, কিন্তু ভেতরে যে সেটা কার্বন ডাইঅক্সাইড কনভার্ট হলো সেটাকে তত পরিমাণে বার করছে না। ফলে ধীরে ধীরে ভেতরে সেটা জমতে থাকছে। তার জন্য তার ফিজিক্যাল ডিসকমফর্ট স্বাভাবিকভাবেই বেড়ে যায় এবং তার জন্য তারা আরো বেশি প্যানিক অ্যাটাক ফিল করতে শুরু করে। তো এক্ষেত্রে ছোট্ট দুটো জিনিস যেগুলো আমরা যদি ফলো করি, যে যখনই আমার একটা ব্রেথলেসনেস ফিল হচ্ছে, ছোট আকারই হোক বড় আকারই হোক, যদি আমার কার্ডিওলজিক্যাল প্রবলেম না থাকে, অলরেডি সেটা ডাক্তারকে দেখিয়ে আমি শিওর হয়ে নিয়েছি, তখন আমি কি করব, আমি বাতাসটাকে না টেনে বাতাসটাকে বাইরের দিকে ছাড়বো। বাইরের দিকে ছাড়বো মানে আমার লাংসটাকে খালি করব। এই যে বাতাসটাকে আমি ছাড়লাম, লাংস খালি হলো। আমরা জানি সূত্র অনুসারে ফিজিক্সে যে ফাঁকা জায়গায় বাতাস কখনো মানে খালি রাখে না, সে গিয়ে হাজির হয়। এবং যেহেতু লাংস তখন খালি হয়ে যাচ্ছে তুলনামূলকভাবে, অক্সিজেন পূর্ণ বাতাস অটোমেটিক্যালি কিন্তু আমাদের লাংসে গিয়ে পৌঁছে যাবে। ফলে আমাকে কি করতে হচ্ছে, শুধু বাতাসটাকে বার করতে হচ্ছে। এবং আমার অভিজ্ঞতা এখনো পর্যন্ত অধিকাংশ যারা প্যানিক অ্যাটাক নিয়ে এসছে, তারা যদি বাতাসটা বার করার দিকে মনোযোগ দিতে পেরেছে ঠিকঠাক ভাবে, তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু সহজেই সেই অ্যাংজাইটিটার সাথে কোপ আপ করে নিতে পেরেছে অধিকাংশ ক্ষেত্রে। কিছু এক্সেপশন আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা কিন্তু তারা সুন্দরভাবে কোপ আপ করতে শিখেছে। এই কোপিংটা শেখাটাই আমাদের কাছে খুব জরুরি। এমনকি যে কোনো অ্যাংজাইটি প্রভোকিং সিচুয়েশনে ব্রেথলেসনেস তৈরি হয়, ফলে সেখানে বাতাসটাকে না টেনে যদি বাতাসটাকে ছাড়ি, তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু ধীরে ধীরে ধাতস্থ হতে শুরু করি, সুস্থ হতে শুরু করি। তাহলে প্যানিক হলো একটা নেগেটিভ ইমোশনাল স্টেট, মানে আমাদের মনের মধ্যে বিভিন্ন দুশ্চিন্তা থাকছে, সেই চিন্তার প্রভাব গিয়ে পড়ছে আমাদের ইমোশনে, মানে মনটা সারাক্ষণ উদ্বিগ্ন থাকছে এবং সেইটার এফেক্ট গিয়ে পড়ছে আমাদের বিহেভিয়ারে। বিহেভিয়ার বলতে আমাদের যেটা এক্সটার্নাল বিহেভিয়ার, আমরা ব্যতিব্যস্ত থাকছি, অস্থির থাকছি, বিভিন্ন নেগেটিভ জিনিসের দিকেই আমরা মন দিচ্ছি, সেগুলোকে সামলানোর চেষ্টা করে চলেছি। এবং আমাদের ইন্টারনাল বিহেভিয়ার মানে আমাদের শরীরও সেরকমভাবেই বিহেভ করছে, যে কারণে কিছু ফিজিওলজিক্যাল অ্যারাউজাল এবং ফিজিওলজিক্যাল বিভিন্ন টেনশন তৈরি হচ্ছে, যেখান থেকে হার্ট রেট বেড়ে যাওয়া, রেসপিরেটরি একটা ডিস্ট্রেস তৈরি করা ইত্যাদি জায়গাগুলো তৈরি হচ্ছে। সুখের বিষয় এটাই যে ফোবিক অ্যাংজাইটি হোক বা প্যানিক অ্যাটাক, এটা থেকে মুক্তির উপায় কিন্তু বেশ সহজ এবং আমাদেরই হাতে আছে অনেকটাই। আপনি নিজেই অনেকটা সেলফ হেল্প করতে পারবেন। তারপরেও যে এক্সেপশনাল কেসেসের কথা বলছিলেন, অবশ্যই আমরা প্রফেশনালরা তো আছি, আমরা কিছু সিস্টেমেটিক থেরাপির মধ্যে দিয়ে নিয়ে যাই, সাইকোথেরাপি। তাই জন্য প্যানিক নিয়ে আমি খুব কনফিডেন্ট ফিল করি এবং আমার কাছে যারাই আসেন তাদেরকেও খুব কনফিডেন্স দিই এবং আপনাদেরকেও কনফিডেন্স দিচ্ছি যে এখান থেকে কিন্তু খুব সহজে মুক্তি পেতে পারেন। আমারও ঠিক একই রকমই অভিজ্ঞতা এবং সেখানে প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে বা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু যেটা মনে রাখার আমাদের খুবই প্রয়োজন, এটা কিন্তু খুব রিল্যাক্সিং ফ্রিকুয়েন্টলি। মানে ট্রিটমেন্টের অ্যাপ্রোচগুলো যা যা বা টেকনিকগুলোকে যদি ঠিকঠাকভাবে সে ব্যবহার না করে, তাহলে কিন্তু প্যানিক অ্যাটাকগুলো আবার ফেরত আসতে পারে। ট্রিটমেন্ট মাঝখানে যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, যেরকম পুরো কোর্সটা যদি কমপ্লিট না করা হয়, তাহলেও কিন্তু হঠাৎ ফেরত আসতে পারে। এছাড়া যদি কোনো স্ট্রেস মাঝখানে এসে হাজির হয় আলাদা, সেখান থেকেও কিন্তু প্যানিকের একটা ল্যাপস বা রিল্যাপস অনেক সময় আমরা দেখতে পাই। তার জন্য টেকনিকগুলোকে একটা লম্বা সময়ের জন্য 6 মাস 1 বছরের জন্য প্র্যাকটিস করা খুব জরুরি। এবং যখন কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছ থেকে ট্রিটমেন্ট করাচ্ছেন, তখন সেই ট্রিটমেন্টটাকে কমপ্লিট করাটা খুব জরুরি, যতদিন না তারা মনে করছেন আপনি সুস্থ হয়ে গেছেন। প্যানিক নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করব। আগামী এপিসোডগুলোতে চোখ রাখুন, আমরা আসবো ম্যানেজমেন্ট অফ মুড নিয়ে। চেষ্টা করছি মুড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে, কারণ এই লকডাউনে সবাইকার স্ট্রেস বেড়ে গেছে এবং শুধু স্ট্রেস না, বিভিন্ন নেগেটিভ মুড স্টেট তৈরি হচ্ছে, যে সিরিয়াস, মানে স্বাভাবিক লো ফিলিং এর থেকে একটু সিরিয়াস দিকে। বিশেষ করে এখন যে ইকোনমিক
একটা ইস্যু তৈরি হচ্ছে চাকরির বাজারে, সেখানে স্বাভাবিকভাবেই মুড লো অনেকের। ইকোনমিক ক্রাইসিস, ম্যারিটাল কনফ্লিক্ট, অনেকগুলো জিনিস ওপরে উঠে আসছে এবং সেখান থেকে মুড ম্যানেজমেন্টটা খুব রেলিভেন্ট হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে আমরা ঠিক করছি যে মুড ম্যানেজমেন্ট নিয়ে নেক্সট দিন কথা বলবো। আপনারা সাথে থাকুন, ইমেলে থাকুন monjapon.mentalhealth@gmail.com, শুনতে থাকুন।